বাস্তব অভিজ্ঞতার সঙ্গে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ না অনুভব করলে সত্যিটা বোঝা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওর জন্য প্রথম যে ইমেলটি নজর কাড়ার মতো ছিল সেটি পাঠিয়েছেন এক ভাইয়া। ভাইয়ার নাম মোহাম্মদ হাসান। ভাইয়া ঢাকা থেকে ইমেলটি লিখে পাঠিয়েছেন। তিনি ঢাকাতেই থাকেন। ঘটনাটি ঘটেছিল ভাইয়ার দাদার সাথে, যখন তার দাদা যুবক বয়সের ছিলেন সেই সময়। তাহলে চলুন হাসান ভাইয়ার দাদা সম্পর্কে জেনে নেই আর তার দাদার জীবনের সেই লোমহর্ষক ঘটনাও শুনে আসি। ভাইয়া তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ হাসান, আমি ঢাকায় থাকি। গ্রামের বাড়ি পটুয়াখালী। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটেছিল আমার নিজের দাদার সাথে। আমার দাদার নাম মনসুর আলী। গ্রামের লোকেরা তাকে মনসুর মিয়া বলে ডাকত। খুব সাধারণ মানুষ ছিলেন। গ্রামের 8-10-5টা মানুষের মতো আমার দাদাও কম শিক্ষিত এবং সহজ সরল ছিলেন। কম শিক্ষিত বলায় কেউ মনে কষ্ট নেবেন না, কারণ গ্রামে সাধারণত শিক্ষা ব্যবস্থা সে সময় অত ভালো ছিল না। ইমরান ভাইয়া, আমার ইমেলটা সিলেক্ট হলে আমার খুব ভালো লাগবে। অবশ্য আমার দাদা এখন আর জীবিত নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর দাদার সাথে একটি চরম ভৌতিক ঘটনা ঘটে গিয়েছিল। তখন আমার দাদা যুবক বয়সের ছিলেন। ঘটনাটি আমি ছোটবেলায় আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। স্কুল ছুটিতে প্রায় সময় দাদার বাড়িতেই চলে যেতাম। দাদার কথা খুব মনে পড়ে। যাই হোক ভাই, আমি মূল ঘটনায় চলে যাই। আমার দাদা আমাকে যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলি। আপনি ঘটনাটি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সবাইকে শোনাবেন আশা করি। বলছেন মোহাম্মদ হাসান ভাইয়া, আমার বাবা একজন কৃষক ছিলেন আর দাদাও কৃষিকাজই করতেন। বাবা প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ ছিলেন। সকাল ভোরে পান্তা ভাত খেয়ে খেতে কাজ করতে যেতেন আর সন্ধ্যার দিকে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরতেন। আমরা খুব গরিব ছিলাম। দুবেলা ভাত খাওয়াটাই কষ্টের হয়ে যেত। আমাদের ঘরটা ছিল একদম মাটির ঝুপড়ির মতো। কোনো রকম মাথা গোজার ঠাঁই ছিল সে একমাত্র ঘরটা। ছোটবেলা থেকে আমি দরিদ্রতা দেখেছি। অন্যান্য বাচ্চারা যখন গ্রামের স্কুলে যেত, তখন আমি আর আমার ছোট ভাই বাবার সাথে খেতে কাজ করতে যেতাম। তখন আমি এটাও জানতাম না যে পড়াশোনার আসল কারণটা কি, এটা করে কি হবে জীবনে। আমরা শুধু এটাই ভাবতাম, সকালে ভোর থেকে অক্লান্ত পরিশ্রম করলে সন্ধ্যা পর্যন্ত দুমুঠো খাবার জোগাড় হয়ে যাবে। তবে আমার মা সবসময় বলতেন, বাবা তোরা যদি পড়াশোনা করতে পারতি তাহলে হয়তো জীবনটা একটু সহজ হতো। কিন্তু হয়তো আমার ভাগ্যে পড়াশোনা ছিল না, বই খাতা ছিল না, শুধু ছিল দিন মজুরি কাজ করা আর জীবন কাটানো। দরিদ্র দেখতে দেখতে যখন 20 বছর বয়সে পা রাখলাম, তখন গ্রামে কাজের সংখ্যা আরও কমে আসলো। আমার বয়সী আরও ছেলেরা এবং অন্যান্য লোকেরা কাজের জন্য শহরে চলে যেতে শুরু করেছিল। তবে আমাদের কাছে এত টাকা ছিল না যে শহরে যাব এবং সেখানে কিছুদিন থেকে কাজ খোঁজা পর্যন্ত নিজের খরচ চালাবো। তাই গ্রামে যখন যে কাজ পেতাম সেই কাজই করতাম। কখনো কারো ফসলের জমিতে কাজ করতাম, কখনো কারো ঘর মেরামত করে দিতাম, কাঠ কেটে তা বাজারে বিক্রি করতাম, উঁচু গাছে উঠে ফল ফলাদি পেড়ে দিতাম। তাতে টুকটাক কিছু টাকা আসতো। তবে তা দিয়ে আমার সংসারের কিছুই হতো না। 20 বছর বয়সে পা রেখে বিয়ে করে ফেলি। বিয়ের আগে মা মারা যান। আর যখন আমার প্রথম সন্তান হয় তখন বাবা মারা যান। বিয়ের প্রায় 5 বছর হয়েছে। আমার মতন 2টি সন্তান ছিল আর একজন আগত। তোর দাদি আমাকে সবসময় বলতো, তুমি একটা স্থায়ী কাজ করো যার একটা নিশ্চিত ভবিষ্যৎ আছে, বেতনের গ্যারান্টি আছে। এভাবে আর কয়দিন কাটবে? কিন্তু গ্রামের মধ্যে আর এরকম কাজ কোথায় আছে? সবকিছুই আমার জন্য সেখানে ভাগ্যের ওপর চলতো। তারপর একদিন গ্রামের একজন বড় বৃদ্ধ লোক আমাকে বলল, পাশের স্কুলে সরকারি পাহারাদারের পোস্ট খালি আছে, তুমি বরং একবার সেখানে গিয়ে কাজের জন্য আবেদন করে ফেলো। আমি শুনে খুশি হয়ে গেলাম। ওই বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বললাম যে অবশ্যই যাব। ভাবলাম রোজ রোজ ছাড়া কাজ না খুঁজে একটা বান্ধা কাজ করতে পারলে আমার জন্য খুব ভালো হবে। আমি আর দেরি না করে সেই দিনই ওই চাকরিটা পাওয়ার জন্য আবেদন করে ফেলি। ভেবেছিলাম স্কুলের ভিতরই থাকা যাবে রাতে। কাজটা পেলে আমার জন্য খুব উপকার হবে। আমি সাথে সাথেই ওই স্কুলের হেডমাস্টারের সাথে কথা বললাম। তিনি একজন শক্ত মেজাজের মানুষ, তবে মনের দিক দিয়ে খুব ভালো। আমার দারিদ্রতার কথা তাকে খুলে বললাম। সবকিছু শোনার পর সে আমার প্রতি সহানুভূতিশীল হলেন। তবে বললেন যে তোমাকে কাজটা দিতে পারি, তবে খুব ইমানদারি সততা নিয়ে কাজ করতে হবে। কাজে ফাঁকি দেয়া যাবে না আর কাজের প্রতি যত্নশীল হতে হবে। তুমি তো জানো স্কুলটা খুবই পুরনো আর রাতের দেখাশোনার জন্য একজন ভালো লোকের দরকার। স্যারের কথাগুলো শোনার পর আমি সাথে সাথে তাকে হ্যাঁ বলে দিলাম। বললাম যে আমি এই কাজ খুব নিষ্ঠার সাথে করতে পারবো। তারপর কথোপকথন শেষে আমি সেখান থেকে চলে গেলাম। এবার আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ভাগ্যের চাকা হয়তো ঘুরবে এটাই ভাবছিলাম। তবে সামনে কি অপেক্ষা করছে তা থেকে ছিলাম বেখবর। কিছুদিনের মধ্যে খবর আসলো যে আমার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরি হয়ে যাওয়ার পর গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল, আবার খুশিও হয়েছিল। কারণ সেই জামানায় সরকারি চাকরি খুব বেশি দামি ছিল। একটা স্কুলে চৌকিদারের চাকরি পাওয়া সম্মানের ব্যাপার ছিল তখন।
তোর দাদিও খুব খুশি হয়েছিল, বলেছিল যে এই চাকরিটা তুমি আল্লাহর অশেষ মেহেরবানিতে পেয়েছো, তাই খুব সততার সাথে কাজটা করো। তারপর আমি আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করে দিই। সকাল হলে বাচ্চারা স্কুলে চলে আসতো, তারপর আসতো শিক্ষক শিক্ষিকারা। আমার কাজ ছিল সারাদিন স্কুলের গেটের সামনে বসে পাহারা দেয়া, ক্লাস, টিফিন আর ছুটির ঘন্টা বাজানো, আর শিক্ষক শিক্ষিকাদের জন্য চা নিয়ে আসা। স্কুলের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতো। ছোটবেলায় যদিও কখনো স্কুলে আসা হয়নি, তবে ভাগ্যের চাকা আজ আমাকে আমাদের গ্রামের স্কুলের পিয়ন বানালো। কিছু বাচ্চা খুব মাসুম ছিল আর কিছু ছিল দুষ্টু প্রকৃতির, তবে সে সময় পড়াশোনার প্রতি মোটামুটি সবাই খুব আগ্রহী ছিল। দিনের বেলায় সম্পূর্ণ স্কুল বাচ্চাদের হইচই আওয়াজে মেতে থাকতো, তবে সন্ধ্যা নামলে একদম নীরব স্তব্ধ হয়ে যেত। আমার ডিউটি শুধু দিনের বেলায় স্কুলের গেটের সামনে বসে থাকা ছিল না, বরং রাতেও স্কুল পাহারা দিতে হতো। সন্ধ্যা নামলে আমি স্কুলের গেট বন্ধ করে ভেতরে একটা রুমে ছোট্ট একটি চৌকি বিছিয়ে বসে থাকতাম। আমি খুব সততার সাথে কাজ করছিলাম। কাজ করতে করতে প্রায় 1 মাস কেটে যায়। কোনো অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। প্রতিদিন সকালে গেটের সামনে গিয়ে বসতাম আর সন্ধ্যা নেমে এলে স্কুলের ভেতরে চলে আসতাম। এক রুমের মধ্যে সবকিছু স্বাভাবিকই লাগতো। হ্যাঁ, মাঝে মাঝে হালকা দমকা বাতাস বইতো চারপাশে, দূর দূরান্ত থেকে পশু পাখির ডাক ভেসে আসতো প্রায় সময়। তবে আমি সেই জিনিসগুলোকে কখনোই গুরুত্ব দিতাম না, একদম স্বাভাবিকভাবেই নিতাম। তবে বাড়িতে যাওয়ার তেমন সুযোগ পেতাম না। কিন্তু চাকরি পাওয়ায় সবাই খুশি ছিলাম। একদিন প্রতিদিনের মতো রাতের বেলায় স্কুলের দরজা বন্ধ করে ভেতরে গিয়ে এক রুমে চৌকির উপরে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছিল। মাত্র চোখ বুঝেছি এমন সময় একটি আওয়াজ পেলাম। আওয়াজটি এমন ছিল যে মনে হলো কেউ একজন স্কুলের মেন গেটটা খুলেছে। শব্দ শুনে আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। চট করে উঠে বসলাম। মনে মনে বললাম, আমি তো স্কুলের গেট বন্ধ করে এসেছিলাম, তাহলে এই রাতে কে গেট খুললো? আগে তো কখনো এমন কিছু হয়নি। আমি যে রুমে শুয়েছিলাম সেই রুম থেকে একদম স্কুলের গেট বরাবরই ছিল। সঙ্গে সঙ্গে উঠে গেটের দিকে তাকালাম। আমার নজরে পড়লো কেউ একজন গেটটা খুলে ভেতরে ঢুকছে, তবে সেটা কে ছিল তা একদমই বোঝা যাচ্ছিল না। আমি চাদরটা একপাশে রেখে চৌকি থেকে উঠে দাঁড়ালাম। আমার স্পষ্ট মনে আছে যে আমি দেখেছিলাম একজন দরজাটা খোলার পর ভেতরে প্রবেশ করেছে। চাঁদের মিটি মিটি আলো ছিল, তবে তেমন স্পষ্ট কিছু দেখার উপায় নেই। আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। কখনো এরকম কিছু হয়নি আমার সাথে। ভয়ে গলা শুকিয়ে গেল। আশপাশের পরিবেশ একদম নিশ্চুপ। এই রাতের বেলায় তো কোনো শিক্ষক বা ছাত্রছাত্রী স্কুলে আসার কথা নয়, তাহলে কে গেট খুলে ভেতরে ঢুকলো? দেখার জন্য আমি 2 পায়ে গেলাম ভয়ে ভয়ে, কিন্তু তখন আর কাউকে দেখা যাচ্ছিল না। আমি কাঁপা কণ্ঠে বললাম, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আবার আরো জোরে বললাম, কে ভেতরে আসলেন? এখন তো স্কুল বন্ধ, এখানে কোনো কাজ নেই, প্রয়োজন পড়লে সকালে আসবেন, এখন চলে যান। কিন্তু এবারও আমি কোনো সাড়া শব্দ পেলাম না। সবকিছু একদম নিশ্চুপ। এবার আমার ভয় আরো বেড়ে গেল। বুকের মধ্যে জোরে জোরে ধুকফুক করতে শুরু করলো। ভয়ে ভয়ে একবার করে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার হাত কাঁপছিল। তারপরে আস্তে করে ধাক্কা দিয়ে সম্পূর্ণ দরজাটা খুলে ফেললাম। স্কুলের রাস্তাটা খুব জনমানব শূন্য ছিল। খুব দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু রাস্তায় অথবা গেটের আশপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই, শুধু আমি একা। এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি নিশ্চিত রূপে একজনকে ভেতরে আসতে দেখেছিলাম, কিন্তু তাকে এখন আর ভেতরেও দেখা যাচ্ছে না, বাইরেও দেখা যাচ্ছে না। তাহলে একজন মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে? বিষয়টা আমার কাছে খুব ভয়াবহ আর অদ্ভুত লাগলো। আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা শিহরণ নেমে গেল। আমি আবারও দরজার আশপাশটা ভালো করে দেখলাম। নিজের মনকে অভয় দিয়ে বললাম যে হয়তো আমি ঘুমের চোখে ভুল দেখেছি, ভুল শুনেছি। মনকে এগুলো বলে সান্ত্বনা দিয়ে দরজাটা লাগিয়ে আমি আবার আমার জায়গায় চলে গেলাম। যে আমি একটু আগে চোখের ঘুমে তাকাতে পারছিলাম না, সে আমার চোখে এখন বিন্দুমাত্র ঘুম নেই। আমি চৌকিটাতে বসে পড়লাম আর আশপাশে ভালো করে চোখ ফেরাতে শুরু করলাম। স্কুলে চোখ বোলালাম। সব শ্রেণীকক্ষের দরজা জানালাগুলো লাগানো ছিল, আর মনে হচ্ছিল আমি যেন কোনো পুরনো বিশাল জমিদার বাড়িতে একা বসে আছি। কেন যেন মনে হচ্ছিল বন্ধ দরজা জানালার পিছন থেকে কেউ আমাকে দেখছে। আবার মনকে সান্ত্বনা দিয়ে বললাম যে এমন কিছুই নয়, সবকিছু স্বাভাবিক আছে, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ বলে নিজেকে সান্ত্বনা দিয়ে চকিতে শুতেই যাচ্ছিলাম। এমন সময় প্রচণ্ডভাবে স্কুলের ভেতর থেকে একটি আওয়াজ এলো। মনে হলো কোনো এক শ্রেণীকক্ষে কোনো বেঞ্চ বা টেবিল খুব জোরে মেঝেতে ফেলা হয়েছে। যখন আওয়াজটা এসেছিল তখন আমার বুকের মধ্যে যেন বিজলি চমকেছে। আমার সম্পূর্ণ শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছিল। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে উঠে সেই আওয়াজ যে দিক থেকে এসেছিল ওই দিকে তাকালাম। স্কুলে মোট 2টা ভবন ছিল। একটা ভবন খুব পুরনো আর একটা নতুন। নতুন ভবনটা মেন গেটের বরাবরই। আমি নতুন ভবনের এক রুমেই থাকতাম, আর পুরনো ভবনটা ছিল আমার বাম দিকে। সেই ভবন থেকে আওয়াজটা এসেছিল। পুরো ভবন অন্ধকার ছিল, কিন্তু আমার কেন যেন মনে হলো সেই ভবনে কেউ একজন নড়াচড়া করছে। রাতের এমন অন্ধকারেও বোঝা যাচ্ছিল। এবার ভয়ে আমার অনবরত ঘাম ছুটতে লাগলো।
চোখ ডোলে আবার সেই দিকে তাকালাম, কিন্তু এখন আর কিছুই নেই। একদম চুপচাপ নিজের জায়গায় মূর্তি হয়ে বসে রইলাম অনেকক্ষণ। আল্লাহর নাম নিচ্ছিলাম মনে মনে। যখন আবার একটু শান্ত হলাম, তখন মনে হলো স্কুলের বারান্দায় কেউ হাঁটছে। মনে হচ্ছিল কেউ একজন খালি পায়ে বারান্দায় হাঁটাহাঁটি করে যাচ্ছে। আমি ভাবলাম, এসব কি হচ্ছে? এত রাতে এখানে আমি ছাড়া অন্য কেউ কেন হাঁটাহাঁটি করবে? আবার কোনো চোর ঢুকে পড়লো না তো স্কুলের ভেতর? এটা ভেবে আমি তাড়াতাড়ি চৌকি থেকে উঠে চৌকির পাশে রাখা লাঠিটা হাতে নিলাম। সবসময় এই লাঠিটার সাথে রাখতাম স্কুলে চাকরি হওয়ার পর থেকে। সাথে করে হারিকেনটাও জ্বালিয়ে নিলাম। কিন্তু আজ যেন মনে হলো হারিকেনের আলো কোনো কাজে আসছে না। হাতের মধ্যেই যেন আলোর সীমাবদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে বারান্দার দিকে এগিয়ে গেলাম। এবার আওয়াজটা আরো কাছ থেকে আসছিল, কিন্তু বারান্দায় কেউ ছিল না। আমি শ্রেণীকক্ষগুলোর মধ্যে হারিকেন এগিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে খুব অন্ধকার। আমার দৃষ্টি কক্ষগুলোর দরজা আর জানালার মধ্যে আটকে ছিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কক্ষগুলো দেখার পর যখন আবার ঘুরে সামনে ফিরবো, তখন মনে হলো আমি কোনো একটা ছায়া নড়াচড়া করতে দেখেছি। আমি বুঝে উঠতে পারলাম না যে সত্য দেখছি নাকি আমার মস্তিষ্ক আমার সাথে কোনো খেলা খেলছে। আমি আবার ঘুরে কক্ষের দিকে তাকালাম। দেখলাম সত্যি একটা ছায়ার মতো কিছু রুমের একদম কোনায় দাঁড়িয়ে আছে। শরীরটা মানুষের মতো দেখা যাচ্ছিল, কিন্তু খুবই অস্বাভাবিক, হ্যাংলা পাতলা আর ঘুটঘুটে কালো। দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমার দেখে মনে হলো যেন কেউ কিছু কালো ধোয়া একসঙ্গে করে মানুষের আকৃতি দিয়েছে। আমি একবার চোখের পলক ফেললাম, কিন্তু সেটা একই জায়গায় দাঁড়িয়েছিল। এটা দেখার পর আমার কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। ভয়ে শরীর কাঁপতে লাগলো। আমার আর সাহস হচ্ছিল না এই দৃশ্য দেখার। সাথে সাথে লাঠিটা আর হারিকেনটা আরো শক্ত করে ধরে পিছু পা হতে শুরু করলাম। কিন্তু 2 পা পিছানোর পরেই আমার কদম যেন একদম থমকে গেল, কেননা আমার একদম পেছনেই কেউ দাঁড়িয়েছিল। আমি দেখলাম শ্রেণীকক্ষের ভিতরে যে বিদঘুটে ছায়াটা দাঁড়িয়েছিল সে এখন আমার একদম পেছনে। কিন্তু এত দ্রুত ওই জিনিস শ্রেণীকক্ষ থেকে আমার চোখ ফাঁকি দিয়ে কিভাবে পেছনে এসে পড়লো? আমার মাথায় কিছুই ধরছিল না। বিস্মিত হয়ে গেছিলাম, আর ভয় তো ক্রমশই বাড়ছিলই। ভয়ে গুটিসুটি হয়ে কাঁপা কণ্ঠে একবার বললাম, কে আপনি? কিন্তু কোনো উত্তর পেলাম না। ভয়ে আমি আবার পেছনের দিকে এক পায়ে গেলাম, কিন্তু এইবার ওই ছায়াটা আমার একটু সামনে এগোলো। আমার হৃৎপিণ্ড যেন তখন গলার মধ্যে এসে পড়েছে এমন অবস্থা। শরীরের সর্বশক্তি একত্র করে খুব জোরে বললাম, চলে যান, আমি স্কুলের দারোয়ান, রাতে এখানে কারো থাকার অনুমতি নেই আমি ছাড়া। নিঃশ্বাস ফেলতে শুরু করলো। শরীরের মধ্যে বারবার ঝাঁকুনি অনুভব করছিলাম। সেই ছায়াটা আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না, আর একভাবে মূর্তির মতো আমার সামনে দাঁড়িয়েছিল। আমার আর সাহস হলো না বেশিক্ষণ সেই ছায়াটার দিকে তাকিয়ে থাকার। অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার সম্পূর্ণ শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ আমাকে একদম আঁকড়ে ধরে রেখেছে, চাইতেও নাড়াচাড়া করতে পারছি না। কিন্তু এমন সময় ওই ছায়া নড়াচড়া করতে শুরু করলো, কিন্তু তার পা মাটিতে স্পর্শ হচ্ছিল না। মনে হচ্ছিল সে হাওয়াতে ভাসছে, কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যে ভাসিয়ে রেখেছে। আমি আমার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে পিছন দিকে দৌড় দিলাম, কিন্তু দৌড় দেওয়ার সাথে সাথে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। সে ছায়া বীভৎসভাবে বলল, থামো। এই কণ্ঠ শুনে আমি আরো কেঁপে উঠলাম, কারণ সেটা কোনো মানুষের কণ্ঠ ছিল না, খুব বীভৎস ভয়ঙ্কর কণ্ঠ ছিল। এরকম কণ্ঠস্বর আমি জীবনে আর কোনো দিনও শুনিনি। মনে হয়েছিল যে কোনো কুয়ার মধ্য থেকে আওয়াজটা বের হয়ে এসেছিল। কিন্তু আমি একেবারের জন্য পিছন ফিরে তাকাইনি। যে ঘরে চৌকিতে সবসময় ঘুমাতাম সেই ঘরের দিকে দৌড়ে যাচ্ছিলাম। সে ঘরে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে দরজা আটকে দিই আর ভয়ে দেয়ালের সাথে লেগে বসে পড়ি। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল আর থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ একদম চুপচাপ বসে রইলাম। অনুভব করলাম চারপাশের পরিবেশ একদম নিশ্চুপ হয়ে গেছে। মনকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলাম যেগুলো সব চোখের ভুল ছিল, কিন্তু আমার চোখ যে দৃশ্যগুলো দেখেছে তা মিথ্যা ছিল না। আমার মন কোনোভাবেই মানতে রাজি নয় যে এগুলো আমার চোখের বা মনের ভুল ছিল। যা আমি দেখছিলাম তা কোনোভাবেই স্বাভাবিক কিছু ছিল না। কিছুক্ষণ পর সেই ঘরের দরজায় কেউ ঠক ঠক করে আওয়াজ করলো। দরজার ঠকঠকানি শুনে আমার শরীরের রক্ত জমাট বাঁধতে শুরু করলো। নিজেকে আবার মিথ্যা অভয় দিয়ে বললাম যে হয়তো বাতাসের কারণে এমনটা হয়েছে। কিন্তু আবার দরজায় কেউ ঠক ঠক করে উঠলো। তবে এবার প্রথমবারের চাইতে আরো জোরে ঠকঠকে আওয়াজটা হলো। মনে হলো যেন কেউ প্রচন্ড রাগে দরজায় আওয়াজ দিচ্ছে। আমি হারিকেনটা নিভিয়ে দিয়েছিলাম। অঝরে ঘেমে যাচ্ছি। খুব সাহস করে দরজার নিচে দিয়ে ওকে মারার চেষ্টা করি। ওকে মেরে দেখতে চাচ্ছিলাম যে বাহিরে কে আছে, কিন্তু বাহিরে আমি কাউকে দেখতে পেলাম না, না কোনো মানুষ, না ওই ছায়া। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যেন কেউ আমার গভীর শ্বাস প্রশ্বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমার মাথা ঘুরিয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না যে দরজাটা খুলবো নাকি চুপচাপ বসে থাকবো। মাথা যেন একদমই কাজ করছে না। সহজ জিনিসগুলো কঠিন লাগছে। এমন সময় দরজায় আরো বেশি জোরে জোরে ঠকঠকের আওয়াজ আসতে শুরু করলো, যেন কোনো আজাব নাজিল হতে যাচ্ছে।
মনে হচ্ছিল দরজাটা ভেঙে ফেলবে। আমি লাঠিটা শক্ত করে ধরলাম। ভয়ে আমি দরজা থেকে 4-5 কদম দূরে সরে গেলাম। তখন দেখতে পেলাম ধীরে ধীরে দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আস্তে আস্তে দরজাটা সম্পূর্ণ খুলে গেল। আমার চোখ বাইরে চলে যেতে দেখলাম সেখানে কেউ নেই। এক মুহূর্ত নিজের হাতের দিকে তাকিয়ে আবার সামনে তাকালাম। এবার আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি দেখলাম সেই অস্বাভাবিক ছায়াটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আবার ওই ছায়াটা আমার চাইতে মাত্র কয়েক কদম দূরে ছিল। আমার মুখ থেকে চিৎকার বের হতে চাইলো, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। একটু শব্দও বের হচ্ছিল না মুখ থেকে। সেই জিনিসটা ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো, খুব কাছে চলে এলো। প্রচণ্ড ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করার পর একটি আওয়াজ এলো, খুব নিস্তেজ আর অদ্ভুত আওয়াজ। যেন মনে হলো কবরের ভেতর থেকে কোনো মৃত মানুষ কথা বলছে যে এই জায়গা আমাদের। এবার আমি প্রচণ্ড ভয়ে চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে শুরু করলাম। ওই আওয়াজ শোনার পর যেন আমার কানের পর্দা ফেটে যাবে, মাথা ঘোরাতে শুরু করলো। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জানা নেই, তবে আমার মনে হয়েছিল যে কয়েক মিনিট পরে আমার জ্ঞান ফিরে এসেছিল। কারণ আমি চোখ মেলে দেখি এখনো স্কুলের ওই রুমের মেঝেতে পড়ে আছি। আমার সম্পূর্ণ শরীর একদম নিস্তেজ। মনে হচ্ছিল যেন না জানি কতদিন পর্যন্ত আমি ঘুমহীন। আশপাশ নজর ফিরিয়ে দেখলাম সবকিছু আমার চোখে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল, কিন্তু আশপাশে আর কোথাও ওই ছায়াটা ছিল না। আমার চৌকিটা আমার পাশে ছিল, আর আশপাশের পরিবেশটা আমার কাছে একদম গা ছমছমে লাগছিল। সময়টা এখনো রাত, কিন্তু আশপাশে একটা কুকুর বেড়ালের ডাক পর্যন্ত নেই। হুঁশ ফেরার পর আমার মনে হলো ঘরের মধ্যে যে বাতাস বইছে সে বাতাসে কোনো এক অজানা অস্তিত্ব ভেসে বেড়াচ্ছে। ঘরটা যেন কেমন ভারী ভারী আর গম্ভীর মনে হচ্ছিল। মনে হলো যেন সম্পূর্ণ স্কুল এক অদ্ভুত ঘুমে গভীরভাবে আচ্ছাদিত। তবে সেই ঘুম কোনো অসাধারণ ঘুম নয়, বরং পৈশাচিক ঘুম। আমি নিজেকে কিছুটা সামলে নিলাম, তারপর সমস্ত শরীরে হাত বুলিয়ে দেখলাম কোথাও কোনো জখম হয়েছে কিনা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে কোনো জখম হয়নি। সম্পূর্ণ শরীর ঠিকঠাক ছিল, শুধুমাত্র আমার হৃদস্পন্দন ছাড়া এখনো বুক ধরফর করছিল। এমন সময় হঠাৎ করে সেই রুমের জানালায় একটি ঝাঁকুনি লাগলো। ভাবলাম হয়তো বাতাসের কারণে জানালায় ঝাঁকুনি লেগেছে, কিন্তু আশপাশে কোনো বাতাস ছিল না। আমি অনেক সাহস একত্রে করে সেই জানালার কাছে গেলাম। জানালার কপাটে হাত রাখলাম, ভাবলাম উকি মেরে বাহিরটা একবার দেখব। কিন্তু এমন সময় জানালা খুব প্রচণ্ডভাবে একটি বাড়ি খেয়ে খুলে গেল। আরেকটি বরফের মতো শীতল দমকা বাতাস সে কক্ষের ভেতরে ঢুকে গেল। আর তাড়াতাড়ি হারিকেনটা জ্বালালাম। হারিকেনের খুব আফসা আলোতে দেখলাম ঘরের ভেতরে কারো পায়ের ছাপ। তবে ছাপগুলো মানুষের মনে হচ্ছিল না, আমার কোনো পশু পাখিরও মনে হচ্ছিল না। ওই ধরনের পায়ের ছাপ আমি এর আগে কখনো দেখিনি। আমার নিঃশ্বাস যেন ভেতরে আটকে গিয়েছে। দেখলাম আমার চৌকির কাছ থেকে সেই সবগুলো শুরু হয়েছে। এর মানে যখন আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম তখন কেউ হয়তো আমার এই ঘরে এসেছে। আরো বেশি ভয়ঙ্কর কথা হলো, সেই ছাপগুলো আমার চটির কাছ থেকে শুরু হয়ে একদম ঘরের দেয়ালে চলে গেছে। অর্থাৎ আমার ঘরের ছাদ যাকে বলি। এত ভয়ঙ্কর জিনিসগুলো আর নিতে পারছিলাম না। হঠাৎ করে হারিকেনের আলোটা নেমে গেল। তাড়াতাড়ি অন্ধকারে অন্ধের মতো হাতাহাতি করে লাঠিটা হাতে নিলাম। ভাবলাম এইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তাহলে আমার প্রাণের শঙ্কা আছে। তাই আমি কোনো রকম হারিকেনটা আর লাঠিটা হাতে নিয়ে শ্রেণীকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে খুব অন্ধকার ছিল। আমি হারিকেনটা জ্বালানোর ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু অবাক করা কাণ্ড, হারিকেনের তেল একদম শেষ। অর্থাৎ কোনোভাবেই আর হারিকেন জ্বালানো সম্ভব নয়। হঠাৎ এমন সময় মনে হলো স্কুলের সামনে ফাঁকা জায়গা থেকে একটি আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন কেউ লম্বা একটি কাপড় মাটিতে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আওয়াজটা যখন আরো স্পষ্ট হচ্ছিল তখন মনে হলো ওটা স্কুলের পুরনো ভবনের দিক থেকে আসছে, যেখানে সাধারণত কেউ যায় না, না কোনো শিক্ষক শিক্ষিকা আর না কোনো ছাত্রছাত্রী। সেটা পরিত্যক্ত বললেই চলে। ভাবলাম তো কোনো চোর এসেছে, কিন্তু আমার মন ভালো করে জানে এটা কোনো চোর বা মানুষ নয়, ভয়ঙ্কর কোনো এক শক্তি। আমি একদম স্কুলের মাঝে ছিলাম, আর আমার চারপাশে শুধু অন্ধকার। এই অন্ধকারের মধ্য থেকে আবার কারো পায়ে হাঁটার আওয়াজ আসতে শুরু করলো, কিন্তু সেই আওয়াজ আমার ছিল না, বরং অন্য কারো। ভয়ে আবার আমার গলা শুকিয়ে এলো। কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আওয়াজটা এত কাছ থেকে আসছিল যেন যা কিছুই হাঁটুক না কেন সে জিনিসটা আমার খুব কাছে আছে। সে আমার আশপাশ দিয়েই ঘুরছে, আমাকে দেখছে, কিন্তু আমি তাকে দেখছি না। হয়তো যখন সে চায় শুধু তখনই দেখতে পাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি একদম মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম সেই জিনিসটা আমাকে দেখে ফেলবে যদি আমি নড়াচড়া করি, কিন্তু এটা হয়তো আমার ভুল ধারণা ছিল। এই জিনিসটা সবসময় আমাকে দেখছে। হঠাৎ করে স্কুলের একটি কক্ষের দরজা ধাম লেগে যাওয়ার শব্দ পেলাম। না চাইতো মাথা সেই দিকে ঘুরে গেল। আমি দেখলাম এটা সেই কক্ষের দরজা যে কক্ষে আমি আজ ঘুমোতে চেয়েছিলাম, যে কক্ষে আমি ওই কালো ছায়াটাকে দেখেছিলাম, যে কক্ষে আমার চৌকিটা রাখা।
এবার যেন ভয়ে আমার মাঝে আর প্রাণ রইল না। আমি আস্তে আস্তে পেছনে সরার চেষ্টা করলাম। যেই নাকি এক কদম পিছিয়ে গেলাম, তখন মনে হলো কেউ আমার বাম কাঁধে হাত রেখেছে। আমার শরীর জমে গেল। হাতের স্পর্শ বরফের চাইতেও বেশি ঠান্ডা ছিল। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার চিৎকার যেন গলার মধ্যে আটকে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কাঁপতে কাঁপতে পেছন ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার নিঃশ্বাসগুলো যেন পাগল হয়ে গেল। শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে, আবার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। এমন সময় ভয়কে আরো বাড়িয়ে মনে হলো আমার পায়ের কাছে কিছু প্রচণ্ড জোরে ভেঙে যাওয়ার আওয়াজ এলো। নিচে তাকিয়ে দেখলাম আমার পায়ের সামনে অনেকগুলো কাচের টুকরো পড়ে আছে, আর সেই কাচের টুকরোগুলো ছিল আমারই হারিকেনের। আমি অবাক হয়ে গেলাম, কারণ হারিকেনটা তো আমি ওই কক্ষের ভেতরে রেখে এসেছিলাম। তাহলে সেটা এখানে আসলোই বা কিভাবে, আর ভাঙলোই বা কিভাবে? কাঁপতে কাঁপতে আমি পুরনো ভবনের দিকে চোখ ফেরালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। ভয় এত পাচ্ছিলাম যে মুখে কোনো দোয়া দরদ অথবা অন্য কিছু উচ্চারণ করতে পারছি না। আমার চোখের সামনে যা ঘটছিল তা দেখে হজম করা অসম্ভব। আমি ভাবলাম নিজেকে যে কোনো মূল্যে শান্ত রাখতে হবে, নয়তো আমার আর প্রাণ নিয়ে বাড়ি ফেরা হবে না। আমি নিজেকে সামলে নিয়ে গেটের দিকে যাব, এমন সময় আবার পায়ের হাঁটার আওয়াজ আসতে শুরু করলো। এবার আওয়াজটা আসছিল পুরনো ভবনের দিক থেকে। ভয়ে ভয়ে আমি সেই দিকে তাকালাম। আমার শরীরের মধ্যে শিহরণ বয়ে যাচ্ছিল। আমার চোখের সামনে এবার আমি যে দৃশ্য দেখলাম তা আমার সমস্ত ভয়কে অতিক্রম করে ফেলেছে। আমি দেখলাম দ্বিতীয় ভবনটার সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ভবনটা ছিল দোতলা, আর নতুন ভবনটা ছিল একতলা। যে কালো ছায়াটা এবার একদম দোতলার সামনে লম্বা দেখা যাচ্ছিল, আমি সেটার দিকে তাকানো মাত্রই ওই জিনিসটা আমার সামনে আসতে শুরু করলো। আমার মনে আর মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, এটা কি জিনিস? এ কি আজ আমাকে সত্যি প্রাণে মেরে ফেলবে? আমার শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেছে। চাইতেও যেন চোখ বন্ধ করতে পারছি না। আমি খেয়াল করে দেখলাম ওই জিনিসটা আমার সামনে আসছে, কিন্তু বাতাসে ভেসে ভেসে। তার পা মাটি স্পর্শ করছিল না, আর পায়ের ধরন ভিন্ন ছিল। তখন মনে পড়লো আমার পাশে অদ্ভুত সে পায়ের ছাপের কথা। বুঝতে পারলাম এই লম্বা ছায়াটাই তখন আমার কাছে এসেছিল যখন আমি বেহুশ হয়ে পড়েছিলাম। সেই জিনিসটা যখন আমার সামনে আসছিল তখন পায়ে হাঁটার শব্দ হচ্ছিল, তবে তারপর একবারের জন্য মাটি স্পর্শ করছিল না। তার পায়ের পাতা কেমন যেন ছোট ছোট গোল আকৃতি ছিল। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটাকে এমনভাবে দেখা যাচ্ছিল যেন সে ইচ্ছাকৃতভাবেই তার ভয়ঙ্কর রূপ আমাকে দেখাতে চাচ্ছে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছি এগুলো আমার চোখের সামনে কি ঘটছে। ভয়ে আমি পিছনের দিকে এগোতে শুরু করলাম। এমন সময় একটি আওয়াজ এলো। তখন মনে হলো আমার কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যাবে। সে আমার খুব বিভৎস। হঠাৎ করে চারপাশে কেমন যেন একটি দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সে আওয়াজ শোনা গেল যে, তুই কি আমাকে দেখতে পাচ্ছ? এটা শুনে আমার কলিজা যেন ফেটে যাবে। আমার চোখ যেন পাথরে পরিণত হয়েছে। আমি দেখলাম ওই ছায়াটা একথা বলে সে কক্ষের দিকে যেতে শুরু করলো যেখানে আমি শুয়েছিলাম। সে যখন ওই দরজার কাছে গিয়ে পৌঁছালো তখন হঠাৎ করে দরজায় একটি আলো প্রকাশ পেতে শুরু করলো। আর সেই আলোতে আমি এমন দৃশ্য দেখলাম যে আমার জীবনে দেখা সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য ছিল। ওই আলোর সামনে ছায়াটা গিয়ে দাঁড়ালো। তার কোমর পর্যন্ত সেই ভবনের ছাদ ছিল, আর বাকি অংশ আকাশে। সে ওই আলোর সামনে বসে পড়ল যেমন করে মানুষ হাঁটুতে মাথা দিয়ে বসে। আমি দেখলাম তার চোখের ভেতর এমন আলো বিচ্ছরিত হচ্ছে যেন জ্বলন্ত কয়লা। আমি চিৎকার করতে সেখান থেকে দৌড়ে পালাতে চাচ্ছিলাম, কিন্তু আমার পা যেন পাথর হয়ে গেছে। আমি দেখলাম মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে সেই লম্বা থাকা আমার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। মনে হলো কেউ যেন আমার বুকের ওপর একটি বরফ রাখা হয়েছে। মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণটা শেষ। সেই ছায়া তার মাথা ঢুকিয়ে আমার মুখ বরাবর এনে বলল, তুমি এখানে থাকতে পারবে না। আমি দেখলাম তার চেহারা তো বেশি ভয়ঙ্কর যে মানুষ হঠাৎ দেখলে হয়তো আচমকা মরে যাবে। মনে হচ্ছিল আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এতটুকু বলার পর সে আবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর মনে হলো কেউ একজন খুব জোরে তালি বাজালো। সেই তালির শব্দে আমার কান ফেটে যাওয়ার উপক্রম। এবার আমার সহ্যের সীমা পার হয়ে গেল। দুই চোখে অন্ধকার নেমে আসতে শুরু করলো। হাত পা আপনা আপনি মাটিতে পড়ে যেতে শুরু করলো। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ হওয়ার আগ পর্যন্ত দেখেছিলাম সেই ছায়া আমার সামনে দাঁড়িয়েছিল। যখন চোখ খুললো তখন দেখলাম আকাশের সূর্য উঠেছে, চারিদিকে ভোরের আলো ফুটেছে। আমি আমার চৌকিতে শোয়া, আর আমার চোখ মেন গেটের একদম সামনে। আমার লাঠিটা চোখের সামনে দেয়ালে হেলান দেওয়ানো, আর যে হারিকেনটা রাতে ভেঙে গিয়েছিল সেটা চোখের এক পাশে একদম আগের মতো। আমার শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। চোখ মেলতেই আমার কাল রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। আমি আতকে উঠলাম আর স্কুলের ভবনগুলোর দিকে তাকালাম। দিনের বেলায় দেখে বোঝার উপায় নেই যে রাতের বেলায় এই জায়গা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এই স্কুলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে যে ছায়া রাতের বেলায় জীবিত হয়ে ওঠে, সে দিনের বেলায় উধাও হয়ে যায়।
সেই দিন আমি চোখ মেলার পর সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আর ওই দিনে স্কুলের সেই পিয়নের সরকারি চাকরিটা ছেড়ে দেই। গ্রামের লোকেরা খুব অবাক হয়ে গিয়েছিল, অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু আমি কাউকে জবাব দেইনি। ওই দিন রাতের পর আমার মাথায় একটা কথা স্পষ্ট হলো, যে আগের পিয়ন কেন এই জামানাতে একটি স্কুলের সরকারি পিয়নের চাকরিটা ছেড়ে দিয়েছিল। হয়তো নতুন কেউ কাজে ঢুকলে সাক্ষী হবে আবার। রাতের ডায়েরি চ্যানেলের শ্রোতা বন্ধুরাই ছিল আজকের ভিডিওর প্রথম ভৌতিক ঘটনা, যা ঘটেছিল হাসান ভাইয়ের দাদার সাথে। সেদিন হয়তো ঘটনা তাদের গ্রামের বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল। তানভীর যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। অধ্যায় 1, ফিরে আসা। 2022 সালের শীতকাল, জানুয়ারি মাস। তানভীর ঢাকায় চাকরি করে, কিন্তু ছুটি নিয়ে ফিরে আসে গ্রামের বাড়ি স্বরূপকাঠির রামচন্দ্রপুর। তার বাবা শাকুর হাওলাদার এখন অনেকটাই দুর্বল, জমি জমার কাজ দেখাশোনা করতে পারেন না। তানভীরের সাথে ছিল তার ছোট ভাই সালমান আর মা হালিমা বেগম, একজন শান্ত নামাজি মহিলা। তারা সবাই পুরনো টিনের ঘরে ওঠে, যেটা প্রায় 40 বছর ধরে খালি ছিল। রাতে ঘরটায় ছিল অদ্ভুত এক গন্ধ, পুরনো কাপড়, স্যাঁতস্যাঁতে মাটি আর ধূপের মতো হালকা পোড়া গন্ধ, কিন্তু কেউ পাত্তা দেয় না। অধ্যায় 2, তানভীর খেয়াল করে ঘরের মাঝখানে থাকা একটা কাঠের খুঁটিতে কি সব আঁচড়ের দাগ আছে, নিচে কিছু মোমের টুকরো। তার মা বলেন এই খুঁটিটা ওই সময় থেকে আছে যখন তার দাদা মারা যায়। তখন হুজুররা বলেছিল খুঁটিটা নাড়াতে নেই, কিছু একটা পোঁতা আছে। তানভীর হাসে। মা, এখন কোন যুগ চলছে বলতো? এসব কিছু না। সেই রাতেই তানভীর ঘুমায় খুঁটির পাশে। রাত 2:45। রাতের অন্ধকারে হঠাৎ তানভীরের ঘুম ভাঙে। কেউ যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখে এক চাদর পরা মহিলার মতো ছায়া, যার পা নেই, ভেসে আছে সে। চোখ লাল, একটা গলা কাঁপা কাঁপা কণ্ঠে যেন বলছে, খুঁটিটা তুললে আমি তোকে ছাড়ব না। তানভীর ঘামতে থাকে, কিন্তু শরীর নড়ে না, গলা শুকিয়ে যায়। পরদিন সকালে সে জ্বর নিয়ে ওঠে, মুখে কথা নেই। গ্রামের লোকজন কানাঘুষা করে। এই বাড়িতে আগেও এমন হয়েছিল। শাকুর হাওলাদার একবার পাগল হয়ে গিয়েছিল। সেই খুঁটিটার নিচে পোঁতা আছে চুক্তির কিছু। সিদ্দিক চাচা এক সময়ের গুণিন, তিনি বলেন, তোমার দাদার ছোট ভাই সালাউদ্দিন সে এক বায়ানি জিন ডেকে শক্তি নিয়েছে। তারাই ছিল এই বাড়ির রক্ষক। সে মারা যাওয়ার আগে জিনটাকে ওই খুঁটির নিচে বন্ধ করে রাখে। তানভীর খুঁটি খুলতে চায়। সেই রাতেই মোমবাতি জ্বালিয়ে ঘর পরিষ্কার করে, কিন্তু রাত 3টার পর মোমবাতি নিজেই নিভে যায়। বাতাস বন্ধ, পর্দা উঠছে। সালমান, তানভীরের ভাই, দেখে যে ঘরের মাঝখানে কে যেন বসে আছে, কাঁদছে আর নিজের মাথায় আঘাত করছে। একটা গলা ভেসে আসে, আমি ওর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম, এখন তোমার পালা। তানভীর পরদিন সকালে ঢাকার কোনো এক মানসিক হাসপাতালে ভর্তি হয়, কারণ সে নিজের মুখে বলে, আমার মাথায় একটা মহিলা কথা বলে, খুঁটির নিচে কিছু আছে। হালিমা বেগম মা সাহায্যের জন্য নিয়ে যান ইমাম সাহেব হাফিজ আনোয়ারকে। তিনি এসে ঘর পরিষ্কার করেন, খুঁটির নিচে খোঁড়েন আর বের করে আনেন ছোট্ট কাপড় মোড়ানো বাক্স। তার ভেতর এক টুকরো চামড়া, যেখানে লাল কালিতে লেখা, আমার নাম জানলে তুই আমার, আমি বায়ান, আমি রক্ষক, আমি প্রতিশোধ। ইমাম সাহেব বলেন, এটা আর 2 দিন থাকলে ঘরের কেউ মারা যেত। বায়ান এখন জেগে গেছে। তানভীর সুস্থ হওয়ার আগেই সালমান নিখোঁজ হয়। সে রাতে তার ঘর ভেতর থেকে বন্ধ করা ছিল। ভেতরে শুধু এক ফালি নখ আর দেয়ালে লেখা, খুঁটির নিচে আবার রাখো। শেষ ব্যবস্থা। ইমাম সাহেব, গ্রামের 2জন হুজুর আর একজন পীর মিলে আয়োজন করেন চুক্তি ছিন্নের। ঘরে কেউ ঢুকতে পারে না, শুধু ধোঁয়া আর কাঠ ফাটানো আওয়াজ। রাত
3:10 এক নারী কণ্ঠ তীব্র চিৎকার করে ওঠে, আমার কথা রক্ষা হয়নি, আমি আবার আসব যখন খুঁটির ওপর ফাটল ধরবে। পরিশিষ্ট। এখনো ঘর আছে, এই 2025 সালেও রামচন্দ্রপুরের সেই বাড়ি আছে। লোকজন বলে যেদিন খুঁটির ওপর ফাটল ধরবে বায়ান আবার ফিরে আসবে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শ্রোতাদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন।